ঘড়িতে এখন ঠিক ৬টা, সন্ধ্যা ৬টা। আর ৬টা বাজলে কি হয়? নেক্সাস লেডিস ক্লাবের আড্ডা শুরু হয়ে যায় এবং আড্ডা দিতে আমরা বরাবরের মতো আপনাদের সামনে চলে আসলাম। আমাদের সাথে কিন্তু আড্ডা দেওয়ার জন্য দুজন চমৎকার বন্ধু আছেন, আর আমি নাদিয়া হক আছি আপনাদের সাথে পুরো ১ ঘন্টা জুড়ে। সো আড্ডা তো হবেই, আড্ডার আগে টপিক তো জানতে হবে। আজকের টপিকটা কিন্তু একটু টকঝাল মিষ্টি। সো টকঝাল মিষ্টি টপিকটা কি একটু জানিয়ে দিই। আজকের টপিক হলো কথার মাঝেই বাধে। আমরা অনেক সময় দেখা যায় মেজাজ গরম হলে বা একটু থাকে না, অনেকে আছে শর্ট টেম্পার্ড, না বুঝে মেজাজ গরম করে কিছু একটা বলে ফেললো। আমি সবসময় বলি যে কথা আমরা বলে ফেলি ওই কথা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না, ওই যে বন্দুকের গুলির মতো। খারাপভাবে কাউকে কিছু বললে সেটা যেমন ফিরিয়ে নেওয়া যায় না, সে ইনস্ট্যান্ট যে কষ্টটা পেয়েছে সেটাও ঠিক করা যায় না, একেবারে ইনস্ট্যান্ট ঠিক করা যায় না। তার মনের মধ্যে কথাটা একেবারে গেঁথে যায়। সো এরকম অনেক সিচুয়েশন আমাদের সাথে হয়, আমরা হয়তো করি বা কেউ আমাদের সাথে করেছে। আজকে এই টপিক নিয়ে আড্ডা হবে। আড্ডা দেওয়ার জন্য কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমাদের সাথে কোন দুজন বন্ধু আজকে আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন পূর্ণিমা বৃষ্টি, অভিনেত্রী। কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? খুবই ভালো আছি। আজকে প্রথমবার আমরা একসাথে বসেছি না? অবশ্য তোমাকে তুমি বলতে আমার কেমন কেমন লাগছে। আমারও খুব কষ্ট হচ্ছে শুনতে। তাহলে আমরা আমাদের সম্পর্কে চলে যাব, ঠিক আছে? এবং তার পাশেই আছে নাইমা পারভিন, অনামিকা। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি। চেয়ারপারসন চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুল, মোহাম্মদপুর, ঢাকা। আচ্ছা, এই যে দুজনকে পেয়ে আমার তো খুবই ভালো লাগছে। আজকে ভরপুর আড্ডা হবে। আগে যেহেতু অনামিকা আপুর সাথে আমার আজকে প্রথম পরিচয়, আজকে আপুর কাছেই আগে চলে যাই। সো এই যে চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুল, হ্যাঁ, চেয়ারপারসন আপনি, কত বছর ধরে এই স্কুলের সাথে জড়িত? স্কুলটা মূলত এবার ৩ বছরে পা দিল। আমি আগে জব হোল্ডার ছিলাম, বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে কর্পোরেট সাইডে। একটু শুনি বলেন। আমরা সবসময় ব্যাকগ্রাউন্ডটা শুনতে পছন্দ করি। আমি মূলত যখন ইন্টারন্যাশনাল বেজে আসলে চাইল্ড প্রোটেকশন নিয়ে কাজ করি, তখন আমার কাছে মনে হয় যে কখনো যদি সুযোগ আসে আমি বাচ্চাদের নিয়ে কাজ করব। কারণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো খুব সুন্দর সুন্দর ট্রেনিং দেয় বাচ্চাদের জন্য। তো তখন আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা যদি বাংলাদেশে আসলে ইমপ্লিমেন্ট করা যায় অথবা বাচ্চাদের জন্য প্রোভাইড করা যায়, এটা আসলে অন্যরকম একটা বিষয় হবে। ওই জায়গা থেকেই আস্তে আস্তে চিন্তাভাবনা ছিল। পরবর্তীতে সুযোগ আসলো, তখন আমি স্কুলটা শুরু করলাম আর কি। বাহ, চমৎকার। এর পাশাপাশি আর কি করা হয়? কারণ আজকাল তো আমরা সবাই মাল্টিটাস্কার, তাই না? অনেক কিছুই করে একজন মানুষের ভেতরে, অনেক গুণ। সো আপনার গুণের কথা আর একটু শুনতে চাই। আমি বেসিক্যালি আসলে সবসময় ছোটবেলা থেকে গান করতাম। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি 2বার। সিরিয়াসলি? আর একটা কথা বলে রাখি যে আমার মানে আড্ডায় যখন কোনো সঙ্গীত শিল্পী আসেন তাকে কিন্তু আমি কোনো ছাড় দেই না। সো তাকে গান গাইতেই হয়। গান অবশ্যই শুনবো আপনার কাছ থেকে। সো একেবারে ছোটবেলা থেকে গান করছেন? জি, তারপরে 2010 থেকে টুকটাক লেখালেখি করতাম। অ্যাকচুয়ালি ওই প্রেক্ষাপটে আমি অনলাইন কিছু প্ল্যাটফর্মে লিখি। ওখান থেকে আমার প্রথম বই আসে 2018-তে জাগৃতি থেকে। আচ্ছা। এরপর আমার 4টা বই আসে। লেখালেখিটা আসলে খুব প্রাণের একটা ব্যাপার। আমার খুব রিল্যাক্সেশনের একটা জায়গা, ভালো লাগে লিখতে। বাহ, চমৎকার। আপনার লেখালেখির ব্যাপারেও কখনো না কখনো আরো শুনবো। আমি চলে যাই পূর্ণিমার কাছে। কি অবস্থা তোর, কেমন আছিস? এই তো বন্ধে কেটে খুব মজায় আছি। আজকে থেকে নতুন করে আবার ক্যামেরার সামনে আসা, অনেকদিন গ্যাপ গেল। ঈদের বন্ধ, দেন বৈশাখ আসলো, এই নিয়ে চলছে। আচ্ছা, তা তো ভালো। নতুন অনেকগুলো কাজ করেছিস আমি দেখলাম। খুব গরম লাগছে, তাই না? সামনেই গরম। আমার সামনে এখন যেটা চলছে এসির কাজ চলতেছে, কারণ এখন সবার খুব গরম লাগছে। সবাইকে একটু আমার তরফ থেকে কি প্রেজেন্ট করা যায় তার জন্য চিন্তা করলাম একটা এসির বিজ্ঞাপন করি। আর অনেকগুলো বিজ্ঞাপন আসতেছে, নাটক আসবে। আচ্ছা, আর আমাদের মনে হয় একসাথেই একটা মুভি আসবে। যদিও মানে আলাদা ভাবে অভিনয় করা হয়েছে, বাট ওই গল্পটা একটু শুনতে চাই আমি, যে ওই মুভির শুটিং করতে গিয়ে, হ্যাঁ
যে সাহসিকতা, মানে এটা আসলে একটা সাহসের বিষয়। আমরা যেই জায়গায় গিয়েছিলাম, এবং আমার মনে হয় আমি যদি না বলতাম তাহলে আরো বেশি ঝামেলায় পড়ে যেতি, তাই না? আসলে কারণ আমি যখন, মানে এটা একদমই সত্য কথা যে আজকের টপিকসের সাথেও কিছুটা মিলে গেল মনে হয়, যেটা যাতে কেউ ইচ্ছে করে তো আর এটা করে না। তবে সুন্দরবন আসলেই তুমি যদি আমায় কল না দিতে তাহলে আমি যে বেঁচে ফিরে আসলাম সেটা আর হতো না। কারণ আমি যখন যাই সুন্দরবন আমাদের শুটিংয়ের 10 দিনের উদ্দেশ্যে, তো 10 দিনের জন্য নর্মাল আমি আমার জিনিসপত্র নিলাম। নাদিয়া আপু ফোন দিয়ে বলে, বৃষ্টি কি কি নিলি? বলে এইগুলোই তো নিলাম। বলে কিছু খাবার প্যাকেট কর, ওষুধ প্যাকেট কর, কারণ সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আমি যাওয়ার ঠিক 4 দিনের মাথায় আমার হিটস্ট্রোক করে, এবং আমার কোনো ফেরার কথাই না, এমনভাবে আমার অ্যাটাকটা হয়। খুবই খারাপ অবস্থা, আমি তাকাতে পারছি না, দাঁড়াতে পারছি না, কোনো কথা বুঝতেছি না কারো, মানে এমন একটা মোমেন্ট। আর সবচেয়ে বিপজ্জনক যেটা ছিল, আমার যখন হিটস্ট্রোক করে ওই টাইমে আমার আশেপাশে কেউ ছিল না, যে মানে কিছু হলেও একটা শিক্ষিত মানুষ বা শিক্ষিত না হোক যথেষ্ট পরিমাণে কিছু বোঝে একটা সেটে আসলেই থাকা উচিত। যে এমন একটা প্রতিকূল পরিবেশে আমরা গেলাম, যে কোনো সময় কারো কিছু হতেই পারে, তো কি করা যায়? আমার সুগার ফল্ট হয়ে গেছে পুরো, সেখানে লেবু পানি আনা হচ্ছে, আমাকে লেবু খাওয়াবে। আমি তাড়াতাড়ি কোনো রকম ফোনটা দিয়ে বাসায় ফোন দিলাম, যে বলতে আরে ওকে মেরে ফেলবেন, তাড়াতাড়ি এটা সরান, ওকে স্যালাইন খাওয়ান। বলে স্যালাইন তো নেই, বলে ওর লাকেজে দেখেন, ওর 14 গোষ্ঠী শুদ্ধ স্যালাইন আছে। মানে খুব রাগ হয়ে গেছে, কারণ ওই টাইমে ওইটা খাওয়ার সাথে সাথে আমার কিছু একটা হয়ে যেত। এক্স্যাক্টলি, মানে ওর আগে আমার ছিল হাই প্রেসারের জন্য আমরা আসলে লেবু শরবত, এক্স্যাক্টলি এটার জন্য আসলে এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য আসলে নাদিয়া আপু তোমাকে স্পেশালি থ্যাংক ইউ বলা হয়নি, কারণ ওইটা তুমি না করলে আসলে খুব ঝামেলা হয়ে যেত। আর কারো মাথায় আসতো না, কারণ আমার শুটিং ছিল একদম প্রথম লটে, ওর হচ্ছে পরের লটে। সো আমি যখন, মানে আমার কোনো আইডিয়া ছিল না যে এরকম একটা সিচুয়েশনে আমরা যাব, লঞ্চের মধ্যে এত মানুষ, গত বছর তো এমনিতেও অনেক গরম ছিল, আর তার উপর সুন্দরবনে কিন্তু অনেক বেশি গরম পড়ে, মানে যে গরম এখানে সেই মানে 3 গুণ। মানে আমাদের এখানে যখন টেম্পারেচার বোধহয় 42। এটার কি কারণ? এটার কারণটা আই ডোন্ট নো, মনে হয় ওই যে ওইখানে পানি লবণাক্ত পানি, আমাদের মানে যখন রাত 8টা বাজে যে আমরা লঞ্চে যে ছিলাম সেই লঞ্চের পানি ইউজ করা যেত না, এত গরম থাকতো। আর মানে এটা একটা অন্যরকম সিচুয়েশন। আমি যখন বুঝতে পারছি যে এখানে আসলে এরকম কিছু হবে, আমি তাড়াতাড়ি, আমি তো চলে যাচ্ছি, আমার মনে 3 দিন ছিলাম আমি। আমাকে আরেকটা ক্যারেক্টারের কথা বলেছে, যেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। হ্যাঁ, ওটা আমি না করে দিয়েছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল ওখানে গিয়ে আসলে একটু সিচুয়েশন খারাপ হতে পারে, থাক বাবা, আমারও প্রেশার একদম লো থাকে। সো আমি ওকে ফোন করে বললাম এই ঘটনা, বি প্রিপেয়ার্ড একদম ফুললি। ও যদি আসলে প্রিপারেশন নিয়ে না যেত, অন্যদের মতো ওকেও হসপিটালে ভর্তি করা। হ্যাঁ, আর ওইখানের হসপিটাল দেখলে আরো মরে যাওয়ার কথা। মানে হসপিটালে যে যাব, ওটার যে চেহারাটা সেটা দেখলে ভালো মানুষ অসুস্থ হয়ে যাবে, ওইটার ভয়ে আমি চিন্তা করলাম যে আমি ওখানে যাব না, আমি এখানে বসে বসে সবকিছু করব। যাক, আমার কথায় ওর লাভ হয়েছে। ওই যে আজকে তো আমাদের টপিক কথায় বাঁধে, হ্যাঁ, কিন্তু আমার কথায় ওর লাভ হয়েছে। ওই টপিকে আমরা অবশ্যই যাব। আমরা এতক্ষণ আড্ডা দিতে যে আমাদের সামনে একজন গুণী সঙ্গীত শিল্পী আছেন, তার কাছ থেকে তো একটা ছোট করে গান শুনতেই পারি, তাই না আপা? গানে চলে যাব আমরা। আসলে আমি সাদা কালো যুগের গান খুব পছন্দ করি। আমিও মানে সেই যে রাজ্জাক, কবরী, শাবানা, ববিতা, তাদের হচ্ছে আমার তো এই যে বিমূর্ত এই রাত্রি, আমার মানে এই গানটা শুনলে আমার খুব অস্থির লাগে ভেতরে, আমার এত ভালো লাগে। আমি নিজেও ওই বাথরুম সিঙ্গার। আমি সবার খুব পরিচিত একটা গান করি, বিমূর্ত রাত্রি আমার করব, ঠিক আছে? আমি আপনার পছন্দকে গুরুত্ব দিলাম, একদম শেষে করি। হ্যাঁ প্লিজ। আমি তুমি যে আমার কবিতা করতে চাই, রাজ্জাক, কবরীর একটা খুব বিখ্যাত মানে লিপসিং এর গান। হ্যাঁ, আমরা একটু আমার সাথে গিটারের আওয়াজও শুনছি। জি, আমার সাথে গিটারে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার ভাগ্নে শমিক, ওর নাম। বাহ বাহ, চমৎকার। মানে খালা আর ভাগ্নের ডুও এখন আমরা কম্বিনেশনে গান শুনবো। হ্যাঁ, গুড। সো শুনি।
তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমায় চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমায় চিনি। তুমি যে আমার কবিতা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমায় কাছে টানতে। হয়তো সুদূরে যেতে বছরে, নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমায় চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশি রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমায় চিনি। মনটা একদম ভরে গেল। সো এই রেশটা একটু কিছুক্ষণ রাখি, একটা বিরতি নিয়ে আসি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার ফিরে এলাম আমাদের আড্ডা দিতে কিন্তু অসম্ভব ভালো লাগছে, কারণ আজকে মানে একদম প্রথম পার্টে আমরা এত সুন্দর একটা গান দিয়ে শুরু করলাম, সাথে কিন্তু আবার গিটার ছিল। সো এটা কিন্তু অন্যরকম একটা রেশ ছিল, এবং রেশ ধরে রাখার জন্যই আমি ব্রেকটা নিয়েছি। যাই হোক, আমরা মূল টপিকে ফিরে যাব। আপনারা যদি আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চান, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকে আমাদের যে টপিক, টপিকের একদম মূল কথাটা হচ্ছে আসলে এই যে মুখের কথা, আমরা যখন কাউকে কোনো কিছু বলে ফেলি, ওটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যায় না। আমি বলছি ওইসব মোমেন্টের কথা, যখন খুব মেজাজ খারাপ হচ্ছে, কিছু একটা বলে ফেললাম। অনেক সময় দেখবেন মানে আমরা বড়রা অনেক মেজাজ খারাপ, বাইরের সিচুয়েশন খারাপ ছিল বলে বাসায় আসার পরে বাচ্চা একটা কিছু বললে বাচ্চার সাথে এই ওদিকে যাও তো থাকে না। ওটা কিন্তু আসলে আপনি যে ইচ্ছে করে করেছেন বা আমি যে ইচ্ছে করে করেছি এমন কিন্তু না, এটা কেমন করে যেন হয়ে যায়, তাই না? কেমন করে যেন হয়ে যায়। এই ছোট্ট মানুষটা যে একটু করে কষ্ট পেয়েছে, ওই কষ্টটা কিন্তু দাঁত কাটতে শুরু করে, তাই না? সো আপা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এরকম অনেক এক্সপিরিয়েন্স আমাদের লাইফে আছে, আপনার লাইফেও নিশ্চয়ই আছে। কেউ আপনার সাথে করেছে, আপনি কারোর সাথে করেছেন, কিন্তু পরে হয়তো অনুতপ্ত হয়েছেন, ওখান থেকে সিচুয়েশন আরেক রকম হয়েছে। সো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আসলে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা নিঃসন্দেহে খুব কঠিন ব্যাপার, তার উপর বাচ্চাদের। তো আসলে স্কুলটা যেহেতু বাচ্চাদের, স্টুডেন্টদের চেয়েও আসলে বেশি প্রায়োরিটি পায় অনেক সময় অভিভাবক স্কুল পছন্দ করতে আসে, টিচারদের সাথে কথা বলে, পরিবেশ দেখে। তারপরে আমি আসলে প্রিন্সিপালও, তো সেই জায়গায় আমার সাথে কথা বলতে আসে। তো অনেক সময় মানুষ তো আসলে অনেক বৈচিত্র্যময়, একজন এক এক রকম প্রশ্ন করে, এক এক ধরনের ডিমান্ড থাকে তাদের। তো অনেক সময় খুব অযৌক্তিক কথাবার্তাও আমরা শুনতে পাই, এটা এরকম করে করেছেন কেন, এই জিনিসটা তো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর। তো দেখা যায় যে আমার খুব বিরক্ত লাগে, অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায়।
আবার অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ এটা অনেক ভালো হয়েছে, ভালো লাগে, মানে মিক্স আপনি Mixed, মতামত জি। পাচ্ছেন। হ্যাঁ জি। তো সেই ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে আমি ওই যে রাগের ব্যাপারটা খুব বিরক্ত হয়ে যায়, যেটা কি একটা প্রশ্ন করলো কিন্তু বলা যাচ্ছে না। না হয় কিন্তু এমন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি খুবই মানে আমি কাউন্সেলিং করি, সেলফ কাউন্সেলিং, যে কুল ডাউন হ্যাঁ এখন এরকম করা কিন্তু যাবে না, ফেশিয়াল এক্সপ্রেশন অনেক সময় চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। জি, হ্যাঁ। কিন্তু আসলে যখন আপনি প্রফেশনালি একটা জিনিস মেনটেন করবেন এবং যখন ওইটার ওনার আপনি হবেন, ওটার প্রত্যেকটা জায়গায় আপনাকে অনেক বেশি সচেতন হতে হয়। একজন এমপ্লয়ি এতটা হয়তো সচেতন হতে হয় না, এটা একটা ব্যাপার। আর বেসিক একটা মানুষ কেমন, এটা অনেক বড় একটা বিষয়। যেমন ধরেন আমি অনেক রাগী মানুষ, খুব শর্ট টেম্পার। তো কাকে বোঝা যাচ্ছে না কেন? বোঝা যায় না, আমিও তো শর্ট টেম্পারড, আমাকে দেখে কেউ বুঝে না। তবে আমার অনেক আমি যখন আসলে স্টুডেন্ট লাইফে ছিলাম, হ্যাঁ তখন তো আসলে এই ব্যাপারগুলো অনেক বেশি ছিল। কাউকে বুঝে মেনটেন করে নিয়ন্ত্রণ করার জন্য কোনো কিছুর দরকার ছিল না। আমি রাগ করছি, বাস করছি, ব্যাপারটা এরকম ছিল। কিন্তু যখন বয়স হয়েছে, হ্যাঁ। আস্তে আস্তে এই জিনিসগুলোতে আসলে পরিশীলিত রূপ এসেছে, ম্যাচিওর হয়েছি। মনে হয়েছে যে না, আসলে এই বিগত 5 দিনে যদি আমি ফ্ল্যাশব্যাকে যাই, অনেক কিছু আমার হারিয়েছি আমি রাগের কারণে, চট করে একটা কথা বলে ফেলার কারণে মানুষকে কষ্ট দিয়ে সে দূরে সরে গেছে বা কিছু। এই ব্যাপারগুলো দিনের পর দিন আমাদেরকে আসলে অভিজ্ঞতা অনেক বড় একটা ব্যাপার। এটা তো তো একদম ওই জায়গাটা সত্যি। থেকে আমি নিজেকে অনেক পরিশীলিত করেছি, সংযত হয়েছে। কিন্তু হ্যাঁ, আপনি খুব দারুণ একটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে ফুল যে রাগটা, মেজাজটা গিয়ে হচ্ছে বাসায়। বাচ্চা এসছে, খুব এইটাই। দারুণ একটা ব্যাপার বলতে, যে আমু জানো আজকে কোচিং এ কি হয়েছে, আমু জানো আজকে স্কুলে গেছে, যাও তো, ভাল লাগে না এই যে এগুলো এই শুনতে। হ্যাঁ, জিনিসটা, এটা খুবই বাজে একটা এটা বিষয়। খুবই বাজে ও বিষয় মন এবং- খারাপ করে, ও খারাপ লাগে। আমার ছোট মেয়েটা অনেক কথা বলে, অনেক প্রশ্ন করে, ওর বয়সটাই প্রশ্ন করার। এক্স্যাক্টলি। এবং দেখবেন মানে এই ধরনের যদি চলতে থাকে, তখন ওই বাচ্চা, আমি শুধু আপনার বাচ্চার কথা বলছি না, আমি সবার বাচ্চার কথা বলছি, এটা চলতে থাকলে ও যে আপনার সাথে শেয়ার করতে আসলো না, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সো আলটিমেটলি ওই যে মুখের কথায় বা রাগ করে অন্যদিকের মানে ঝামেলা মাথায় নিয়ে আমরা কিন্তু নিজেদেরই ক্ষতি করছি। নিজের বাচ্চার ক্ষতি হওয়া Exactly. মানে নিজের ক্ষতি হওয়া, তাই না? সেটাই। তখন থেকে বাচ্চাগুলো ওই আস্তে আস্তে একা হতে শুরু করে, একা হতে শুরু করে এবং বাইরের মানুষকে ট্রাস্ট বেশি করতে শুরু করে, তাই না? সো মানে এগুলো সবগুলোই কিন্তু লিঙ্কড আপ। আপনি একটা কারণে মেজাজ খারাপ হয়েছে, বাসায় আসছেন ওই মেজাজ নিয়ে, তারপরে আপনার বাসায় এসে আরে যাও তো, বা হেল্পিং হ্যান্ড আসছে, আপনাকে একটু আপা একটু চা দিব, আরে লাগবে না, হ্যাঁ লাগবে না, এরকম একটা বিষয় আর কি। আমি এখন একটু বৃষ্টির কাছে চলে যাই, যদিও মানে ওর আর আমার এক্সপিরিয়েন্সগুলো অনেকটুকু সিমিলার, যেহেতু দুজনেই মোটামুটি ভালোভাবেই কাজ করছি এই মিডিয়া সেক্টরে। সো অনেক কিছু আছে যেটা আসলে মেজাজ গরম হওয়ার কথা। হ্যাঁ বৃষ্টি, বল। আমার হচ্ছে, আমি খুব ধৈর্য বলি, আমার প্রচন্ড লেভেলের ধৈর্য। এটা ঠিক, এটা সত্যি। অনেক আগে যে ছিল সেটা না, আগে কিছু হলে কেন ওইটা বলছে, ঠিক আছে আমার ওর এখন উত্তর দিতে হবে, বাট এইটা হচ্ছে আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আমার মনে হয় যে এই জিনিসগুলো আলটিমেট আমি না, আসলে আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করতাম বা যে কোনো কিছু, আমার হচ্ছে সব কিছু হাসতে হবে এমন। তো বাইরের জিনিসগুলো যেমন আমাদের তো বেশিরভাগ দেখা যায় বাইরের সেটে আমরা যখন শুটিংয়ে যাই, যেটা বেশি রাগ লাগতো যে কেন এসে বসে আছি, হ্যাঁ কেন এসে বসে থাকবো আমরা, অন্যকে তো বসানো হচ্ছে না, আমাদের কেন বসানো হবে, এটা নিয়ে। তারপরে চিন্তা করলাম ঠিক আছে, আস্তে আস্তে কুল, দেখা যাক কি হয় এরকম। দেন তারপর হচ্ছে 1 থেকে 100টা কেন নিচ্ছে, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কেন এতগুলো হচ্ছে। কারণ এখন মনে হয় যে কিন্তু না, নিবে ঠিক হচ্ছে আছে, একটাই, হ্যাঁ, যেটা একটাই। ভালো হয়েছে। মানে অনেক সময় দেখা যায় অন্যের কারণেও অনেকগুলো টেক বেশি নিতে হচ্ছে। আগে যেমন এটা নিয়ে খুব খারাপ লাগতো, ইস বিরক্তি লাগতেছে এমন একটা ভাব, বাট এখন মনে হয় না ঠিক আছে, ভুল না করলে মানুষ শিখবে কি করে। আর ওই যে ধৈর্যের কথা যেটা বললাম, এখন মাঝে মধ্যে সেটে আমি কি শুনি, আপু সেটা, আপু আগে আপনার রাগ ছিল সেটাই ভালো ছিল, চিল্লাচিল্লি করে আপনি শেষ করে দিতেন, মানে উনাদের ভাষ্য এটা। আমি বলি না, রাগ করলে সবকিছু নষ্ট হয়ে যায়, রাগ করা যাবে না, রাগ করলে শেষ। এখন রাগ কন্ট্রোল করার যেটা আমার উপায়, আমি সবসময় যেটা করি, আমার রাগ কন্ট্রোল হয় না। যখন খুব মেজাজ করি তখন আমার মানে এত উগ্র, আমার মনে হয় যে সবকিছু ভেঙে ফেলি এমন,
মানে ভাঙাটা কি এমন জিনিস ভাঙবো যেটা প্রয়োজন নাই, কিন্তু আমার উঠাতে হবে আমার। তো এখন আমার রাগ কন্ট্রোলের একটা খুব মজার বিষয়, সেটা হচ্ছে আমি প্রচন্ড পেইন্টিং করি, কালার নিয়ে খেলতে থাকি, কালারের সাথে থাকি, আমার খুব মন ভালো হয়ে যায়। আর বাসায় সব সময় যেটা ট্রাই করি যে বাইরে কি হলো না হলো বাসায় এসে চুপ করে বসে থাকি, কেউ কিছু জিজ্ঞাসা করলে 10 মিনিট পরে কথা বলি, মানে খুব সুন্দর করে, কারণ মেজাজ যেটাতে খারাপ 10টা মিনিট পরে কথা বলি, দেন ঠিক তা না হলে তুফান তাই না? কারণ ওই যে তুমি কিছুক্ষণ আগে বললে না যে আসলে তো সবাই চায়, বাসায় মা বাবা বোন বাচ্চা সবাই তো চায় যে বাড়িতে যখন আমি ঢুকি একটুখানি কথা বলবে আমার সাথে, কি হলো জানবে, মা বললো যে খাবার খেয়েছো কিনা, মানে প্রত্যেকটা জিনিসেই তো ওদের একটা এক্সপেকটেশন থাকে আমার। এতক্ষণ বাসায় নাই, আমি বাইরে থেকে এসে কোন একজন আসছি যে ওদের সাথে খারাপ ব্যবহার করবো, তো ওই জিনিসটা আমি সব সময় কন্ট্রোল করার চেষ্টা করি, যে চুপ করে থেকে বাবু মাকে বলি বা বাচ্চা বসে প্রত্যেককে 10 মিনিট পরে কথা বলি, 5 মিনিট পরে মানে আমি চুপ করে বসে থাকি। আমি একটু জানতে চাই এই জায়গা থেকে এই যে 10 মিনিট পরে বলি, এইটা আসলে ছোটরা মানে কি না? ছোটরা মানে কিনা ঠিক আছে কি করবো আমি, তুমি এটা একটু করো, দেখো তো এগুলো কি আছে, এই তোমার জন্য এটা নিয়ে আসলাম। মানে আমার কাছে তো আসলে অল ওভার প্ল্যান থাকে যে আমি শুটে থাকলে বাচ্চার জন্য অবশ্যই আমার ব্যাগে চকলেট থাকবে, বা মানে প্রত্যেকটা জিনিস ওকে যে হ্যান্ডেল করার আমার জানা আছে, যে আমার আজকে একটা ঘটনা ঘটেছে তোমাকে এসে বলছি, ওকে আমি একটা জিনিস দিয়ে বসায় রাখি যে বলতেছি তোমাকে কি হয়েছে। মানে আমার আর সবচেয়ে মজার বিষয় যে আমার ফ্যামিলিটাই আসলে আমার সবকিছু, তো বাইরের খারাপ লাগাটাও আমি ওদের কাছে শেয়ার করি, ভালো লাগাটাও ওদের কাছে শেয়ার করি, এমন। তো ওই যে যে জিনিসটা নিয়ে আমার মেজাজটা খারাপ সেটাও আমি ওকেই শেয়ার করব, ওর জন্য বসানো, ও খুব এক্সাইটেড হয়ে বসে থাকে, ঠিক আছে বলবে আমাকে। হ্যাঁ, এই মানে ওর এই জিনিসটা আমার ভালো লেগেছে। বাচ্চারা যখন নিজের কথা শেয়ার করতে আসে, প্যারেন্টসেরও উচিত ওদের ওই যে আগ্রহটা বাড়ানোর জন্য প্যারেন্টস নিজের কথা শেয়ার করুক, যে আজকে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি তাতে হয় কি অল্প হলেও ও ওর মতো করে ওর বয়স অনুযায়ী সিচুয়েশনটা বুঝে নেয়, যে মাকে আসলে এখন বেশি বদর করা যাবে না, বা এখন বেশি সময় নেওয়া যাবে। এটা এই ডিউরেশন টাইমটা বাচ্চাদের সাথে আসলে বন্ধুত্বটা থাকলে এটা খুব ইম্পর্টেন্ট। যে বাইরের কাউকে, যে নাদিয়া আপু তখন বললো না যে বাইরের কাউকে ট্রাস্ট করবে, আমি কখনো মেনেই নিতে পারবো না যে আমার বাচ্চা আমাকে ছাড়া অন্যকে ট্রাস্ট করবে। আমি তোমাকে বলি, আমাকে কেউ টিজ করলো, জানো আজকে এ আমাকে টিজ করলো, আমি ওর সাথে এসে কথা বলতেছি, তাহলে কি হয় যে ওর খারাপ লাগা বা ওর সাথে কিছু হলে সে আমাকে এটা বলবে। ওর ফ্রেন্ড হচ্ছে নতুন, আমাকে এসে বলবে। আমার একটা ফ্রেন্ড হলো, বা আজকে দেখো মেসেঞ্জারে কি লিখেছে, দেখো তো আমাকে বিয়ে করতে চাই, বলো তো বিয়ে করা যায় কিনা। মানে এই একটা মজা ওর সাথে আমি আমার মনে হয় যে বাসার মানে বাচ্চাদের ছোট যে সদস্য তার সাথে আসলে ওইভাবে নিজের বন্ডিংটা ক্রিয়েট করা উচিত। একদম বিশেষ করে মানে আসলে বা ছেলে মেয়ে প্রত্যেকের সাথে যে আমরা যেমন করে বড় হলাম আসলে দেখানো একেবারেই উচিত না, বিশেষ করে যা ওদের প্রাপ্য না। এই রুডনেস হয়তো অন্য কারণে এসছে, ওদের এটা পাওয়ার কথা না, ওরা কেন পাবে, তাই না? আচ্ছা, আমরা আরো অনেকক্ষণ তো আড্ডা দিয়ে দিয়েছি, আরেকটা ছোট্ট গান, হ্যাঁ ছোট্ট করে ওই পুরোনো দিনের গান, নাদিয়া আপুর গান। আবার না, ওটা পরে বিমূর্ত, হ্যাঁ বিমূর্তের রাত্রি, আমার ওটা পরে। আমি আজকে যখন অ্যাকচুয়ালি আসছিলাম, আস্তে আস্তে আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে সব মানে বাংলাদেশের গানগুলো গাবো। অনেক সুন্দর সুন্দর গান আমাদের, এই যে যেমন আমাদের সবই আছে, মানে পাহাড় সমুদ্র সুন্দর, মানে একদম সংস্কৃতি, মানে এত কিছু আছে, মানে এত সমৃদ্ধ সব দিক থেকে। সো আপনি যা ইচ্ছা তাই নিয়ে গান গাইতে পারেন। এটা অল্প গাই, কোনো সমস্যা। খুব বিখ্যাত একটি গান, খানাতাউর রহমানের সুর করা একটি গান, আমার খুবই পছন্দের একটা গান।
একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য তুমি দুহাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে করেছ আমায় ধন্য বুকের বাজারে এমনি লোকে রেখো এমনি আমার প্রাণের বাপনে সোনার খাঁচাতে রেখো ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে শুধু শুনতেই মন যাচ্ছে আবারও একটু করে রেস্টটা রাখি বিরতি নিয়ে আসি নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি যাচ্ছি আর এক্ষুনি ফিরছি সাথেই থাকুন আবারও ফিরে এলাম আমাদের আড্ডায় আড্ডা কিন্তু ভরপুর চলছে আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে আর তাদেরকে বলছি যারা খুব মন চায় যাদের একটু করে আড্ডায় আসবো জুমে জয়েন করব আবার একটু একটু লজ্জা লাগে একটু একটু সংকোচ লাগে যে আসবো মানে টিভিতে দেখা যাবে কেমন কেমন না বিষয়টা আসলে কেমন কেমন না আমরা সবাই নিজেদের মানুষ এই যে নেক্সাস লেডিস ক্লাবের যত নারী আছেন যেখান থেকেই আপনি দেখুন না কেন আমরা সবাই কিন্তু খুব কানেক্টেড এই একটা আড্ডার মাধ্যমে আমাদের কানেকশন কিন্তু অনেকটুকু বেড়ে যায় সো দেরি না করে তাড়াতাড়ি জুমে এসে আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করুন আচ্ছা আপুর কাছে আবার চলে যায় এত সুন্দর গান শোনার পর আমার শুধু ইচ্ছে করছে আচ্ছা প্রত্যেকটা গান শুনি আমি আর কথা না তা তো অবশ্যই শুনবো আচ্ছা আপু আমরাও তো অনেক সময় অনেকের কথায় কষ্ট পাই তাই না সেই ধরেন ছোটবেলা থেকে শুরু করে যদি বলি মাঝে মধ্যে দেখা যায় যেমন ধরেন দুই একটা ঘটনা কিন্তু এমনভাবে দাগ কাটে আপনি হয়তো এখনো ভুলতে পারেননি কিন্তু যে আপনাকে বলেছে বা যে আপনার সাথে একটু করে রাফ বিহেভ করেছে সে কিন্তু তাকে কিন্তু ক্ষমাও করে দিয়েছেন বা তার সাথে এখন ভালো সম্পর্ক কিন্তু হঠাৎ থাকে না যে সিচুয়েশন মিলে গেলে মনে পড়ে যায় এরকম তো অনেক কিছুই আছে সো আপনার আমি একেবারে পেছনে আরেকটু পেছনের দিকে যেতে চাই এখনকার আপনি না এই যে তখনকার আপনি যখন আপনি টিনেজে ছিলেন বা যখন আপনি কলেজে পড়তেন হ্যাঁ সো ওই সময়কার কথা একটু শুনতে চাচ্ছি অ্যাকচুয়ালি ছোটবেলায় আমি খুব ইমোশনাল ছিলাম বলবো ওটা মনে হয় সবাই অনেক বেশি মানে কোনো বন্ধুত্ব হয়েছে কোনো বন্ধুত্ব হয়েছে মানে ওইটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে মানে বড় ঘটনা এবং এই ব্যাপারটা নিয়ে আমি 3-4 দিন 5 দিন 6 দিন খুব এক্সাইটেড যে আমার একটা নতুন বন্ধুত্ব হয়েছে মানে তাকে নিয়ে সব জায়গায় তখন তো আসলে মোবাইলের যুগ না তাকে নিয়ে সবসময় টিফিন শেয়ার করতে হবে একসাথে ঘুরতে হবে অন্যদেরকে দেখাতে হবে যে আমার বন্ধু হয়েছে সেটাই তো দেখা যেত যে এই বন্ধুত্ব আমার খুব অল্প দিনে ছুটে যায় কেন এইটা কেন হতো দেখা যেত যে খুব অল্প কোনো কারণে আমি হয়তো বা অভিমান করেছি অথবা সে আমার এই যে আমার সাথে থাকো
আমার সাথে সবসময় থাকবে। এই ব্যাপারটা হয়তো তার সাফোকেশন হচ্ছে, ভাল লাগছে না, তার কতগুলো বন্ধু আছে, এরকম কিছু কিছু ব্যাপারে হচ্ছে খুব দ্রুত। তা আমার ফ্যামিলিতে হচ্ছে আমার ভাই, বড় ভাই সবসময় বলতো নতুন বন্ধু হচ্ছে নাম কি, তো ধরেন আমি বললাম যে সোনিয়া, বলবে কয়দিন, মেয়াদ কয়দিন। এটা কিন্তু খুব মজা। না এরকম আসলে ছোটবেলায় অনেকেই করে যে আমার ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড, এই তুই ওর সাথে বসলি কেন। এটা কিন্তু বড়বেলায়ও আছে, এখনো আছে, কিছু মানুষ এখনো আছে যে ও আমার মানে ও শুধু আমার ফ্রেন্ড, আমরা কারোর সাথে কথা বলতে গেলেই এরকম। আর আমার ছোটবেলায় হচ্ছে ওর ঝগড়া করছে, মানে আরেকটু এর থেকে আরেকটু হয়তো বা ছোটবেলায় ঝগড়া করছে, আই তোরে পুতুল দিছি দে, এরকম হতো, এই তোকে আমি কি কি দিচ্ছি সব নিয়ে আয়, আমি আমাকে কি কি দিয়েছিস আমি নিয়ে যাচ্ছি। আমাদের সার্কেলে মানে আমি যখন ছোট তখন দেখা যায় বিল্ডিং এর অনেক পোলাপাইন, অনেক ছোট ছোট, তো সবাই তো আছে, কেউ 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 চলতো। আমি আমার একটা আমাকে আমার মা বলতো ওর বৃন্দাবনের গাঁটটি নিয়ে বাইরে আমারও ছিল কিন্তু একটা ব্যাগ, ওই যে বৃন্দাবনের গাঁটটি নিয়ে বের হয়ে গেছে, দেখ কার সাথে যেন ঝগড়া লাগতে গেছে, মানে এটা নিয়ে এখন ঠেলে ঠেলে যাবো ওর বাড়ির সামনে সব ফালাবো, ওরগুলো দিয়ে দিস, এখন আমারগুলো দিয়ে দিতে হবে, না হলে ওরা মারবো। আমার সময় তো আরেকটা ব্যাপার ছিল ওই যে পুতুল বিয়ে, একদম একদম সিরিয়াস ভাবে যেরকম বিয়ে হয় ওরকম বিয়ে, খাবার দাবার রান্না বান্না করে ওই ফ্রেন্ডের সাথে ঝগড়া লাগলে কি হইতো, এই তোর ঘরে আমার মেয়ে আছে, সিরিয়াসলি এটা হতো যে তোর ঘরে আমার মেয়ে আছে, মেয়েকে দে, তো বলছেন নে নিয়ে যা তোর মেয়েকে, ঠিক এইভাবে, দরকার নাই তোর মেয়েকে, যা নিয়ে যা। হ্যাঁ আমি বলছি হ্যাঁ নিয়ে যাবো, ওর সাথে সাথে অনেক কাপড় চোপড় এই সে আসছে ওগুলোও দে। আবার ও বলতো মানে খাওয়া দাওয়া যে হয়েছে ওখানে আমার শেয়ার আছে। সো এই যে মানে তখনকার মজাটা বা ঝগড়া আমরা কি করতাম, আরি, আবার ওখানে বড় ভাই বোন আসতো, কাজিন টাজিন, আচ্ছা এই শুনো একজন একজনকে জড়িয়ে ধরো, সব ঠিকঠাক, এগুলো কোনো ব্যাপার না, ভাব নাও। ভাবটা কি হতো, এই যে আমাদের ছিল এরকম, আর দুইজন আপনারা এগুলো পেয়েছেন, হ্যাঁ প্যাচ, এই যে প্যাচ আপ ভাব, কি অদ্ভুত বিষয়, ওইটা খুব মজার ছিল, আসলে মজা ছিল। আর আপু বলছিলেন না ওই যে অনেক ইমোশনাল ছিলাম এই সেই, হ্যাঁ আমাদের তাও তো ইমোশনটা কোনো না কোনো ভাবে তাড়াতাড়ি কেটে যেত। আমি এখনকার বাচ্চাদের দেখি ওরা এত ইমোশনাল, আর কথায় কথায় ডিপ্রেশনসে চলে যায়, তখন তো আমরা ডিপ্রেশন বুঝতাম না, যদি মন খারাপ হতো মায়ের হাতের, আমরা কিছু ওয়ার্ড আসলে নতুন নতুন শুনি, যেমন হচ্ছে বাচ্চাদের ইমোশনাল যে আসলে ব্যাপারটা, তারপরে হচ্ছে মুড সুইং, ও মাই গড, মানে ওর তো আসলে আমার স্কুলটা আবার একটু রিলেট করি, স্কুলে কিছু বাচ্চা আছে সকালবেলা ঢুকেছে, গুড মর্নিং বাবা কেমন আছো, কোনো শব্দ না, ঘুম থেকে উঠছে না, গার্ডিয়ান কনসার্ন, হ্যাঁ ম্যাম ওর আজকে সকালবেলা থেকে এরকম করছে, মুড সুইং হয়েছে। এটা আমাদের শুটিং সেটে হয় অনেক সময়, যখন বেবি নিয়ে কাজ করতে হয়। আমার খুব বদ অভ্যাস, এটা এখনো ঠিক হয় নাই আমার মনে হয়, বেবির বাচ্চা থাকলে আপনি সামনেও আসবেন না, খুব একদম ছোট বাচ্চা থাকলে আপনি সামনে আসবেন না, না হলে আপনি কাজ করেন আমি চলে যাই। আমার এমন হয়েছে, মানে ওর মাকে আমি বাধ্য যে আপনি সেট থেকে বের হন। হ্যাঁ এরকম তো অনেক সময় দেখা যায় যে বেবিকে কোলে নিয়ে আমাকে দৌড়াতে হচ্ছে, যখন আমি দৌড়াচ্ছি ওর কারণে বা ওনার কারণে যখন টেকটার রিটেক দিতে হচ্ছে 5 বার 6 বার 10 বার 12 বারের মাথায় আমি ওকে বের করে দিছে, আপনি বের হন না হলে আমি চলে যাই। তো ডিরেক্টর অবশ্যই আমাকে বলবে না, কারণ উনি যাওয়ার সাথে সাথেই আমার টেক হয়ে গেল, তো উনি বারবার এসে বাবা বাবা এমন করতে থাকে, তো এটা তো কেমন না, এই ধরনের আপনারা তো দেখেন যে মানে একটা অ্যাড, হ্যাঁ টিভিতে দেখছেন খুব সুন্দর 30-40 সেকেন্ড বা বেশি হলে 1 মিনিট, হ্যাঁ ইউটিউবে দেখছেন, কিন্তু ওটার পিছনের কাহিনী সেটাই। বাচ্চাদেরকে কিন্তু আপনি বকা দিতে পারবেন না, বাচ্চাকে আমি মারতে পারবো না, বকা দিতে পারবো না, ধমকাতে বা কিছু করতে পারবো না, ওর থেকে ওর মতো করে কাজটা আদায় করতে হবে। তখন যখন গার্জিয়ান যারা মা বাবা যদি এরকম করে বিরক্ত, তখন আসলেই হয় না, কারণ বাচ্চা ওনার অবশ্যই যখন সে আমার কাছে দিচ্ছে ওটা আমার রেসপন্সিবিলিটি যে আমি তাকে কিভাবে প্যাম্পার করে কাজটা নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ আমরা এটা করি, কিন্তু এই জায়গাটা মনে হয় আসলে আমি খুব ভালো রিলেট করতে পারি, কারণ তখন আমার খুব রাগ লাগে যে বাচ্চা আমাদেরকে কখনো আমার মা জিজ্ঞেস করেছে, জীবনে আমরা শুনেছি মা তোমার কি মুড সুইং হয়েছে, তোর কি খারাপ লাগছে? আমি জানি মুড সুইং তাও হলেও হতে পারে
আমাদের স্পেশাল ডে গুলোতে পিরিয়ডের সময় Exactly. হলেও হ্যাঁ। হতে পারে, কিন্তু আমাদের ওই চান্সও নাই আপু। কিন্তু আপনাদের না, ছিল আসলেই নাই। আমাদেরকে কেউ জিজ্ঞেস করেছে? আমরা আসলে আমাদের অনেক chance-ই কিছু নাই। থেকে বাইরে ছিলাম আমার মনে হয়, হ্যাঁ, যে বিভিন্ন কিছু থেকে এখন নতুন আবার নতুন কেন অনেক জানি আমার ওয়ার্ড। সেকেন্ড ডেতে শুটিং পরে প্রত্যেক মাসে আমার সেকেন্ড ডে যখন আমি মরে যাওয়ার অবস্থা হয়, শরীর খারাপ এতটা হয়, কিন্তু কিভাবে যেন আমার ওই সময়ই শুটিং পড়ে। মানে এই পিরিয়ডের কারণে হচ্ছে কি অনেকের হয়, অনেকের হওয়ার চান্স নাই, আমার চান্স নাই ভাই, ওরও সেটাই, চান্স নাই, সেটাই, আমি adjust জানি, করে যেতে হচ্ছে। কিন্তু আমাদের দৌড়াতে এখনকার হচ্ছে। বাচ্চাদের আমার কেন জানি মনে হয় ডিপ্রেশন, হ্যাঁ আমাদের সময় কিন্তু এই ওয়ার্ডটার সাথে আমরা বেশি পরিচিত ছিলাম না, তাই না? কিন্তু এখন মোবাইলের যুগে ওরা কিন্তু ইন্টারনেটে দুনিয়া দেখে ফেলছে, তাই না? দুনিয়া দেখে ফেলছে, এবং ওরা আমাদের এখানকার কালচার কম ফলো করে কোরিয়ান কালচার, হ্যাঁ জাপানিজ কালচার, Exactly. চাইনিজ কালচার, এগুলো বেশি ফলো করছে, এবং ওখানে কিন্তু এইসব দেখায়, এই যে ডিপ্রেশনস, মুড সুইংস, এগুলো কিন্তু দেখায়। এবং খাবারের বিষয়টাও বলি, মানে খাবারের বিষয়টা হচ্ছে ওই যে কিমচি রাইস, হ্যাঁ কিমচি রামেন, তারপরে রামেন, তারপরে মনে করেন আপনি আরো অনেক কিছু আছে, সুশি, হ্যাঁ ওদের ফেভারিট এগুলা, ওরা কিন্তু টেস্ট পাচ্ছে কি পাচ্ছে না এটা না, ট্রেন্ড, they need to be Trend, they এটা need হচ্ছে to একটা be trend, cool, ওদের হচ্ছে trend। they need to be cool, মানে go with the flow, কিছু না ট্রেন্ডে ভেবে। যেতে হবে, এত ট্রেন্ডটা আমাকে affected ক্যারি হয় ওরা, করুক আর না এত করুক। দ্রুত এফেক্টেড হয়, হয়তো আমরা একটু ভাবি, কিন্তু ওরা আসলে এত দ্রুত এফেক্টেড হয় এবং এই জিনিসটাই আসলে এক্সিকিউট করতে চায় সব সময় লাইফে। এক্স্যাক্টলি, আমি দেখছি। তারপরে যে অ্যানাইম ক্যারেক্টার, নিজেকে অ্যানাইম ক্যারেক্টার ভাবা, এবং অনেক সময় দেখা যায় সেই ক্যারেক্টার, এমন কোনো ক্যারেক্টার আছে, আমরা তো ছোটবেলায় কত মুভি দেখেছি, হ্যাঁ মুভি দেখে হয়তো নায়ককে একটু ভালো লাগলো, হ্যাঁ মানে সালমান খানকে আমার ভালো লাগছে, মানে ওরকম একটা বিষয় হ্যাঁ ছিল। ওরা কিন্তু মানুষকে না, ওরা কিন্তু অ্যানাইম ক্যারেক্টার, ওই যে অ্যানিমেশনের যে ক্যারেক্টার, ওগুলাই ওদের ভালো লাগছে, এবং ওদের সাথে একটা ওই যে রোম্যান্টিক একটা ব্যাপার, হ্যাঁ ঠিক আছে আমার এই যদি আমার বয়ফ্রেন্ড হতো, বা এই যদি আমার গার্লফ্রেন্ড হতো। আমি অনেক জায়গা থেকে এই জিনিসগুলো শুনেছি এবং দেখেছি। সো মোবাইলটা এবং মোবাইলের যে সময় ছাড়া বাবা মা, হ্যাঁ যে কোনো টাইমে বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য নিজে কাজে বিজি, বাচ্চাদেরকে ঠান্ডা ধরো মোবাইল না করাটা দিয়ে দিল, হ্যাঁ একটা ভিডিও, আমরাও কিন্তু বাবা মাও কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত থাকা হয়, যে মোবাইল নিয়ে ব্যস্ত, বাসায় আসার পর মোবাইল, তো প্রত্যেকে যখন আসলে ডিভাইসে আসক্ত থাকবো তখন কিন্তু বাচ্চা সেটাতেই চলে যাবে, একদম। তাই না? আমাদের জুমে অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছেন, এতক্ষণ বলতে বলতে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য সবাই আসছে, সবার সাথে আড্ডা হবে এই বিরতির পরে। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের বন্ধুরা আমাদের জন্য ওয়েট করছে, সরাসরি আগে চলে যায়। আরেকজন ছিল, তাকে এখন তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, সুরমা আপা, সুরমা আপা আপনি শুনতে পাচ্ছেন? আপু আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। যেহেতু আমরা শেষ পার্টে আছি, সবাইকে অনুরোধ করব যার যার নাম বলবো ছোট ছোট করে, আপনাদের জাস্ট কি বলার আছে একটু বলে দেন। হ্যাঁ, এই যে আমাদের আজকে যে টপিকটা কথার মাঝেই বাঁধে, হ্যাঁ এইটা নিয়ে ছোট্ট ছোট্ট করে যদি কিছু বলতে চান বলে ফেলেন। আপু সবাইকে শুভেচ্ছা। আর হচ্ছে কথার মাঝেই বাঁধে, যেমন এটাই এখন বলবো যে আমরা নেটে কেউই কথা বুঝতেছি না, তো বিষয়টা আর বাড়াইতেও পারতেছি না। ধন্যবাদ আপু। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা নার্গিস আপা, একটু বেশি হাসতেছে, নার্গিস আপাকে একটু, হ্যাঁ নার্গিস আপা শুনতে পাচ্ছেন? না মনে হয় শুনতে পাচ্ছে না। নেলি আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাদিয়া আপু একটু শুনতে পাচ্ছি। আচ্ছা বলে ফেলেন, বলে ফেলেন, বলে ফেলেন। এই যে কথার মধ্যে বেঁধে যাচ্ছি আবার বেজেও যাচ্ছি, আটকেও যাচ্ছে, আমি কি করবো? করার কিছু নাই, তারপর আমরা বসছি রুমে, যতই বাঁধবো ততই বসবো। আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, একটা সুন্দর টেকনিক। আপনারা শোনার সময়, হ্যাঁ যখন মিউট রাখেন, টেলিভিশনে সাউন্ড দিয়ে শুনবেন, তারপরে যখন কথা বলবেন সাউন্ডটা অফ করে রাখবেন, সিম্পল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা হাসিনা আপা, হাসিনা আপা তো চলে গেছে, হাসিনা আপাকে পাচ্ছি না। সোনিয়া আপা শুনতে পাচ্ছেন?
পাচ্ছিলাম নাদিয়া আপা, কিছু কিছু থোড়া থোড়া। হ্যাঁ যাই হোক, নাম তো শুনতে পেরেছেন, এখন বলেন। হ্যাঁ অনেকদিন পরে আসছি আর তোমার মিষ্টি হাসি দেখতে, এটাই কথা শুনতে হবে না, কথা পুরাই বেঁধে যাচ্ছে। টেকনিক্যালি এত বেশি প্রবলেম, কথা বলতে গেলে বেঁধে যায়, যেখানে আসি সেখানে আটকে থাকি, খুব বেশি বাজে অবস্থা। এখন থেকে টেলিভিশনের সাউন্ড দিয়ে শুনবেন, ঠিক আছে? টেলিভিশনের সাউন্ড দিয়ে শুনবেন, খালি কথা বলার সময় টেলিভিশনের সাউন্ডটা অফ করে রাখবেন। আচ্ছা হাসিনা আপা শুনতে পাচ্ছেন? হাসিনা আপা তো নিজেই পজ হয়ে গেছে। আচ্ছা মিষ্টি আপা, মিষ্টি আপা হ্যাঁ বলেন প্রেজেন্ট। হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার এক্সপেরিয়েন্সটা বলেন। আচ্ছা আমার এক্সপেরিয়েন্স হচ্ছে কথার মাথায় বেঁচে যাচ্ছি, কিন্তু সেই বাঁধনে আমরা বাঁধতে চাই ভালোবাসার বাঁধনে। কথায় বাঁধলেও আমরা নেক্সাস টিভিকে ভালোবাসি, এই বাঁধনে চিরকাল বেঁধে থাকবো শক্তভাবে। আর সাউন্ড সিস্টেমের উন্নতি চাই আপু। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা রীতা আপা, রীতা আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপা শুনতে পাচ্ছে হালকা পাতলা। হ্যাঁ ওই হালকা পাতলার মধ্যেই চালিয়ে যান। হ্যাঁ যত বাধাই আসুক, যেহেতু আমরা ভালোবেসে প্রতিদিন জুমে বসি, যত কথার বাধা আসুক, যত নেটের বাধা আসুক, আমরা বসবোই এবং আপনাদের গল্প শুনবো এবং তোমাদের মিষ্টি হাসি এবং ফেসটা আমরা দেখতে পাইলেও শান্তি পাই অনেকটা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। নার্গিস আপা, নার্গিস আপা শুনতে পাচ্ছেন না? আচ্ছা যাই হোক, নার্গিস আপা আমার কথা শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ গুড গুড, বলেন বলেন বলেন, বলে ফেলেন, যা বলতে ইচ্ছা করে বলেন। হ্যাঁ ওই কথার মাঝে বাজে, আসলে কি কথাটা এমন একটা জিনিস, কিছু ঠোঁট দিয়ে জিহ্বা দিয়ে যে বলতে হবে তা না, আমাদের এক্সপ্রেশনেও কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি, বলে ফেলতে পারি। আমরা চাই যেন আমাদের এক্সপ্রেশন, আমাদের কথা বলি বা না বলি, আমরা সব সময় যেন পজিটিভলি ভাবে, একটা কিছু না হোক, কেউ গুমরা মুখে থাকলেও যেন না থাকি, আমরা যেন হাসি দেই, আমাদের মুখটা যেন হাসির মধ্যে ভরা থাকে। আমরা চাই নেক্সাসের যে কিছুক্ষণ আমরা বসি, আমরা কেউ ভালো করে শুনতে পাই না, যে অবস্থাতেই থাকে না কেন, নেক্সাসকে ভালোবাসি বলেই তো কিন্তু এই বন্ধনে আছি। সুতরাং আমাদের প্রতিটা কথা আর আমাদের এক্সপ্রেশন যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি, প্রত্যেকটা কথা যেন আমাদের মাঝে ফুল হয়ে না ফুটে, আমাদের যেন ফুল হয়ে ফুটে। ধন্যবাদ সবাই। বাহ ধন্যবাদ। আর আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম তো আছে, আটকে গেলে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে আমরা কানেক্টেড হব এবং সবসময় এমনই থাকবো। অনেক অনেক ধন্যবাদ। হাসিনা আপার ওদিকেও নিশ্চয়ই নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এই জন্য উনি একবার যায় একবার আসে, লুকোচুরি খেলছে। হাসিনা আপা শুনতে পাচ্ছেন? আরে হাসিনা আপা হ্যাঁ আটকে আছে, একদম আটকে আছে। আচ্ছা যাই হোক, হাসিনা আপা যদি যখন শুনতে পাবে তখন কথা বললেন আমার সাথে। আমি তাহলে এখনো যেহেতু আরেকটু সময় আছে, আবারও স্টুডিওতে চলে যাই। হ্যাঁ আমরা তো যেতে যেতে গান শুনবো, কিন্তু গান শোনার আগেও আরেকটু সময় আছে। আচ্ছা কখনো যদি কোথাও কোনো একটা মানুষের সামনে মানে কিছু একটা রাগের মাথায় বলে ফেলেন, হ্যাঁ তখন যখন মানুষটা আসলে বুঝেন চেহারা দেখে কষ্ট পেয়েছে কিন্তু কিছু বলে না, আচ্ছা ঠিক আছে এরকম করে চলে যাচ্ছে, আপনার সাবঅর্ডিনেট হতে পারে বা এরকম কিছু, পরে ওটা রিকভার মানে কিভাবে করেন? ধরেন আপনার তো ভেতরে নিশ্চয়ই একটা আচ্ছা ভুল হয়েছে মনে হয়, হ্যাঁ এইভাবে একটু বলে ফেলেছি, তো একটু করে যদি শুনি, এরকম সিচুয়েশন নিশ্চয়ই আসছে। আমি বলবো? হ্যাঁ বলেন। এটা আমার অহরহ হয় আমার প্রতিষ্ঠানে। টিচার একটা ভুল করেছে, যে ওয়ার্কশিট দিতে বলেছিলাম দেয় নাই, আমি তো সেই লেভেলের চিৎকার করার পরে ওয়ার্কিং টাইমে এবং নো সরি, ওয়ার্কিং টাইম শেষ, আমি টিচার্স রুমে যাই গিয়ে আমি সরি, এটা পার্সোনালি নট প্রফেশনালি সরি, হ্যাঁ পার্সোনালি বলো কি খাবা। এটা ভালো। আমরা একদম শেষ মুহূর্তে বলতে গান শোনার মতো জায়গা আছে। বৃষ্টি যদি কিছু বলতে চাও বলতে পারো। বলার যে কথার মাঝে বাধাটা ফেলে দিয়ে কথাটাকে খুব সুন্দর করে যদি আমরা বলি তাহলে আর বাধাবাধির কোনো কারণ থাকবে না। আর আমি সবসময় একটা কথা বলি, আর এটা আমি নিজেও মানি, ফ্যামিলিকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে, তারা যাতে মুড সুইং করে অন্য কোথাও না চলে যায়। ভালো থাকবেন। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা বাড়ি যেতে যেতে সুন্দর একটা গান
গান শুনবো, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজকে আমাদের আড্ডাটা কিন্তু ওই যে বললাম না, টক ঝাল মিষ্টি এরকম একটা আড্ডা হয়েছে। আমরা অনেক কিছু জানতে পারলাম। কথা আসলে এমন একটা জিনিস যা আপনি একবার বলে ফেলবেন, মানে আমি বলতে চাচ্ছি মেজাজ গরম করে কাউকে কোনো কিছু বলার আগে 10 বার ভাবেন। কথা বলে ফেলার পরে ওটা একেবারে বুকে বিঁধে যায়। সো ওটা যাতে না হয় এই চেষ্টাটা করবেন এবং নিজের মেজাজের উপর একটু করে কন্ট্রোল করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস লেডিস ক্লাবের সাথেই থাকবেন। গানে যাব। আমি নাদিয়া আপুর পছন্দের গানটি করছি, ভূপেন হাজারিকার কম্পোজিশনে, সীমানা পেরিয়ার গান গেয়েছেন আমাদের আদ্রা সুলতানা। বিমূর্ত রাত্রি আমার মন তার সুতোয় বোনা, একটি রঙিন চাদর বিমূর্ত রাত্রি আমার মন তার সুতোয় বোনা, একটি রঙিন চাদর, সেই চাদরে ভাজে ভাজে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালো